বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। অনেকেই জানেন বা বুঝতে পারছেন কেন বলছি আজকের এই কথাটা। নিশ্চয়ই নতুন করে এর কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বা কিঞ্চিত ক্ল্যারিফাই করারও দরকার নেই। আসলে কাজের কাজটি না করে বিগত কয়েকদিন ধরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ যেভাবে ভারতকে নিয়ে স্লোগানে মিছিলে বাজার গরম করছে, স্লোগানে মিছিলে বাজার গরম করছে, তাতে করে নরমে গরমে হাসি ঠাট্টায় অনেকেই ব্যাপারগুলোকে অমিট করে উপেক্ষা করে গেলেও এবার তারাই ভারতের বিরুদ্ধে সরাসরি না হলেও আর কি সামান্য একটু ঘুরিয়ে পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকিটাও একরকম দিয়ে রাখলেন। না, হুমকিটা সরাসরি কিন্তু তারা দেননি, হুমকিটা দিলেন পাকিস্তানের এক কট্টরপন্থী নেতা। ভাইরাল হওয়া সেই হুমকিতে তিনি কি বলছেন? তিনি বলছেন, আজ আমি আমার বাঙালি ভাইদের জবাব দিচ্ছি, ওদের বলছি, ভাই এই পাকিস্তান তোমাদের, এই পাকিস্তানে যে পারমাণবিক বোমা আছে সেটাও তোমাদের। আসুক কেউ, একবার সাহস করে দেখুক বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার, তার চোখ তুলে নেব। আসুক কেউ হাত তুলতে, আর বাংলাদেশের ওপর হাত তোলার চেষ্টা করুক, তার হাত ভেঙে দেব ইনশাআল্লাহ বলে তিনি বলেন, আমি দেশটার নাম নেব না। অথচ তিনি দেশটার নাম না নিলেও তার ইঙ্গিত যে স্পষ্ট সে কথা বলার বোধহয় অপেক্ষা রাখে না। আর তার কথার রেস ধরেই অত্যন্ত গঠনমূলক বক্তৃতায় খানিকটা নিজস্ব শিক্ষার মার পেঁচে কার্যত সেই পাকিস্তানি কট্টরপন্থীর হুমকিকে আগেভাগেই সম্মতি জানিয়েছিলেন সে দেশের এই মুহূর্তে ক্ষমতাসীন দলের অনেকটা কাছের মানুষ, একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ডক্টর সাহিদুজ্জামান। কি বলছেন তিনি বলছেন, ভারতের অভ্যাসগত একটি বা কতগুলো ধারণা আছে যেটা পরিবর্তন করার প্রয়োজন, বদলানোর প্রয়োজন আছে। আমাদের জন্য এর সঠিক উত্তর হবে পারমাণবিক সক্ষমতা, বাংলাদেশের পারমাণবিকীকরণ। বলে তিনি এবার যোগ করেন, পারমাণবিক সক্ষম হওয়ার অর্থ এই নয় যে আমরা পারমাণবিক শক্তিতে পরিণত হব। পারমাণবিক সক্ষম বলতে আমি বলতে চাইছি যে আমাদের প্রাক্তন প্রতিদ্বন্দ্বী, বর্তমানে যারা প্রতিদ্বন্দ্বী অবশ্যই নয়, পাকিস্তানের সাথে পারমাণবিক চুক্তি করা উচিত। কারণ পাকিস্তানের প্রযুক্তিগত সহায়তা ছাড়া ভারতকে ঠেকানো যাবে না। অধ্যাপক সাইদুজ্জামান এবার যেটা যোগ করেন সেটা আরও বেশি ইন্টারেস্টিং। তিনি বলেন, পাকিস্তান সবসময় বাংলাদেশের নিরাপত্তার সবচেয়ে একজন বিশ্বস্ত অংশীদার, কিন্তু ভারতীয়রা চায় না আমরা এটা বিশ্বাস করি। আওয়ামী লীগও চায় আমরা যেন এটা বিশ্বাস না করি, কিন্তু এটাই সত্যি। অতএব বাংলাদেশের উচিত পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া। বেশ, কিন্তু কোন পাকিস্তানের দিকে? নাকি যে পাকিস্তান এই মুহূর্তে যাদের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং আইনের শাসন প্রায় বিলুপ্ত হয়ে গেছে, জনসাধারণ ক্ষুব্ধ। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ পাকিস্তানে বর্তমানে যে মূল্যস্ফীতির হার তা এই অঞ্চলের সর্বোচ্চ। দেশটিতে 9.5 কোটি মানুষ এই মুহূর্তে দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন এবং বেকারত্বের হার প্রায় 50 লাখের কাছাকাছি, দক্ষিণ এশিয়ার মধ্যে যা সর্বোচ্চ। সেই দেশটির কথা বলছেন তো? সেই দেশটির কথা বলছেন যারা ইতিমধ্যেই দেশের মধ্যেকার প্রধানতম প্রাকৃতিক সম্পদের উৎসস্থান বেলুচিস্তান প্রদেশ নিয়ে রীতিমতো চূড়ান্ত ভোগান্তির মধ্যে রয়েছে। আর সব থেকে বড় কথা, সেই পাকিস্তানের কথাই নিশ্চয়ই বলছেন যে দেশ মোহাম্মদ জিন্নার কাঁধে ভর দিয়ে উর্দু ভাষাকে জোর করে আপনাদের জাতীয় ভাষা করার জন্য শক্তি প্রয়োগ করেছিল। আর বাকিটা তো ইতিহাস, আপনি বিলক্ষণ সেটা জানবেন। আপনাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাশে থেকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় সেনার সেই লড়াইটা, যার হাত ধরে আপনাদের এই সার্বভৌমত্বের বড়াই, আজ তাদেরকেই সরাসরি শত্রু বানিয়ে দিলেন। আচ্ছা, এবার যদি তর্কের খাতিরে ধরে নিই বাংলাদেশ পাকিস্তানের থেকে পরমাণু অস্ত্র ধার করে সেটা তাদের কোড আনকোড শত্রু ভারতের ওপর প্রয়োগ করবে, তাহলে সেটা কতটা সম্ভব? আদৌ সম্ভব কিনা তাতে যাওয়ার আগে একটু দুদেশের ভারত পাকিস্তান সহ কয়েকটি দেশের পারমাণবিক পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সটা একবার বুলিয়ে নেওয়া যাক। ভারত এবং পাকিস্তান ছাড়াও এই মুহূর্তে বিশ্বের আরও 7টি দেশের হাতে রয়েছে এই পারমাণবিক অস্ত্র, যাদের মধ্যে রয়েছে আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, ইসরায়েল, ইউনাইটেড কিংডম এবং উত্তর কোরিয়া। ভারতের হাতে রয়েছে এই মুহূর্তে 172টি নিউক্লিয়ার ওয়ারহেড, আর পাকিস্তানের হাতে 170টি, যার অর্থ ভারত পাকিস্তানের চেয়ে মাত্র 2টি অস্ত্রে এগিয়ে আছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ওই তথ্য বলছে আমেরিকার হাতে আছে মোট 5044টি, রাশিয়ার হাতে আছে 5580টি এবং চীনের হাতে মোট 500টি।
উল্লেখযোগ্য বিষয় হলো এর মধ্যে চীন নিজেদের পারমাণবিক শক্তি বেশ খানিকটা বৃদ্ধি করলেও পাকিস্তান থেমে আছে সেই একই সংখ্যায়, যার অর্থ তাদের শক্তি বৃদ্ধি হয়নি। উল্টো দিকে ভারত নিজেদের পারমাণবিক শক্তি বেশ খানিকটা বৃদ্ধি করেছে। সঙ্গে পারমাণবিক শক্তিতে সর্বশ্রেষ্ঠ হয়ে থাকা রাশিয়া কিন্তু একাধিক কারণে ভারতের পাশেই আছে। আমেরিকা কাউকে সমর্থন না করলেও ধরা যেতে পারে আমেরিকা ইতিমধ্যেই তাদের পারমাণবিক শক্তি আরও বাড়ানোর পরিবর্তে ধ্বংস করেছে বেশ কিছু নিউক্লিয়ার উইপেন্স। একই সঙ্গে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সঙ্গে যোগাযোগের সরাসরি অংশীদার হিসেবে তারা হয়তো সহজে পরমাণু অস্ত্র ব্যবহারের দিকটিকে যথাসম্ভব এড়িয়ে চলার পক্ষেই থাকবে। আর সঙ্গে অবশ্যই অন্যতম কারণ দক্ষিণ এশিয়ায় তাদের বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত দিকটি। কারণ তথ্য বলছে বাংলাদেশের বাজারে 2023-এ আমেরিকা $2.3 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। 2022-এ পাকিস্তানে করেছে $3.2 বিলিয়ন। আর ভারতের পোশাকের বাজারে মার্কিন রমরমা প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ার পথে। এছাড়া বিনিয়োগের জায়গাটা তো আলাদা রয়েছেই। এই রকম অবস্থায় যুদ্ধ পরিস্থিতির সামনে দাঁড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়ার বুকে তাদের এহেন মুনাফা আর বাণিজ্যকরণের দিকটা তারা কোনোভাবেই নষ্ট করতে যে চাইবে না, সেটা খুব স্বাভাবিক। হয়তো যে কারণে আগামী 20শে জানুয়ারি সেদেশের রাষ্ট্রপতি পদে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগেই কিছুটা ইঙ্গিতপূর্ণভাবে তারা বাংলাদেশের বর্তমান অবস্থার ব্যাপারে নিন্দা করা শুরু করে দিয়েছেন। আর একই সঙ্গে বিশ্বের প্রতিটি পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে অসংখ্য দেশ, যেখানে জাতিসংঘের যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির কথা বললাম তার সদস্য, সেখানে কোনো দেশকে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই পরমাণু অস্ত্র ব্যবহার করতে গেলে অতি অবশ্যই অনুমতি নিতে হবে জাতিসংঘের ওই নির্দিষ্ট এজেন্সির। আর সেখানেই বাংলাদেশ আটকাতে বাধ্য। কারণ ভারত যেমন আমেরিকা এবং কানাডার তত্ত্বাবধানে সাইরাস রিঅ্যাক্টর প্রোগ্রামের মধ্যে দিয়ে ইউরেনিয়াম নিউক্লিয়ার ফুয়েল তৈরি করে নিজেদের পরমাণু শক্তিধর হিসেবে প্রমাণ করেছে, বাংলাদেশ কিন্তু তা করতে পারেনি। তারা পাকিস্তানের থেকে নিয়ে ভারতের ওপর তা প্রয়োগ করতে চাইছে। তাও যদি দুদেশের মধ্যে কোনো চুক্তি থাকতো আলাদা কথা। তাই সেক্ষেত্রে প্রথম বাধাটা আসবে এই জায়গায়। আর দ্বিতীয়ত, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রথম এবং প্রধান লক্ষ্য যেহেতু সুস্বাস্থ্য, শান্তি এবং সমৃদ্ধির মধ্যে দিয়ে এই পারমাণবিক শক্তির সদ্ব্যবহার করা, সেক্ষেত্রে তুলনায় অনেক কম শক্তিধর একটা দেশকে যে কোনো ধ্বংসাত্মক কাজে এই পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি তারা কোনোভাবেই দেবে বলে মনে হয় না। তাহলে কি দাঁড়ালো? পরমাণু তো ভারতের ওপর সরাসরি ছাড়তে পারবেন না। সরাসরি যুদ্ধেও আপনারা সহস্র গুণে পিছিয়ে। সেটা এদেশের যারা এই কথা বলছেন তারাও হয়তো বিলক্ষণ জানেন। তাও গরমাগরম স্লোগানে দেশের সাধারণ মানুষের মনকে আসল দিক থেকে ঘুরিয়ে রাখতে চাইছেন। কারণ সবাই জানেন তো খিদে পেলে তাকে খেলনা দিয়ে ভোলানো যায়, কিন্তু সেটা 2-1 দিন সম্ভব, রোজ রোজ কি আদৌ সম্ভব? তারা তো কেঁদে কেটে হলেও খাবারটা চাইবে। আর আপনাদের দেশে আজ মুদ্রাস্ফীতি, সেও তো আকাশ ছোঁয়া। নিত্য প্রয়োজনীয় প্রতিটি খাদ্যদ্রব্যের দাম একটু একটু করে সাধারণের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। চলতি বছরের জুন মাসের অর্থবর্ষ শেষে সরকারি এবং বেসরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ ছিল $10,379 কোটি, বাংলাদেশি মুদ্রায় 12,45,480 কোটি টাকা। এরপরেও আপনারা ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছেন, আক্রমণের কথা বলছেন, ভারতের পণ্য বয়কটের কথা বলছেন। যদিও এখনও মুখে সে কথা বললেও সবটা পারেননি ঠিকই, কিন্তু যদি সেটা করেন তাহলে হয়তো আমাদের দেশেরও কিছু আর্থিক ক্ষতি হবে। কারণ বাংলাদেশও আমাদের ভারতের একটা বড় বাজার, সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু আপনারা কোন দেশ থেকে এত সহায়তা, পণ্য, খাদ্যদ্রব্য আমদানি করে সামাল দেবেন ব্যাপারটা? এই মুহূর্তে সেই রকম কোনো প্রতিবেশী রাষ্ট্র নজরে পড়ছে কি আদৌ আপনাদের? যদি পড়ে ভালো, আর যদি না পড়ে তবে সেটাই হয়তো আমাদের প্রতিবেশী রাষ্ট্রের খুব প্রিয় মানুষগুলোর ভবিতব্য। আর একই সঙ্গে আগামী বছরের 20শে জানুয়ারি মার্কিন রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে আর কিছু না হোক, আপনাদের স্বজাতির জন্য ঘর গোছানোটাও বোধহয় আপনাদের একটা অতি আবশ্যিক কর্তব্য। অন্তত দেশের অজস্র শিশু, মহিলা, সাধারণ নাগরিকের কথা ভেবে হলেও। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তার আগে আবারও বলে যাই, প্রত্যেকবারের মতন ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলবেন না বন্ধুরা। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের কাজ করার জন্য, নতুন নতুন কাজ আনার জন্য একটা খুব বড় মোটিভেশন। ভালো থাকবেন।